স্থানীয় সরকারকে স্বাবলম্বী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে ৭ প্রকল্প অনুমোদন। বিজেএমসিকে পুনর্বিন্যাসের পরিকল্পনা মন্ত্রণালয়ের, জবাবদিহি নিশ্চিতের তাগিদ। ৭০ ভাগ ছাড়েও ক্রেতা নেই দেশীয় পোশাকের দোকানে, বিক্রি নেমেছে অর্ধেকে। ঈদকে সামনে রেখে স্বাভাবিক কল মানি রেট, অর্থের পর্যাপ্ত যোগান থাকার দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এ সময় পুকুর, নদী ও জলাশয় ভরাট না করে উন্নয়ন করার নির্দেশও দেন তিনি। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব স্থাপনের নতুন প্রকল্প নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার কারণে গণভবনে সীমিত আকারে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩টি প্রকল্প সহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যাতে খরচ হবে ৩,০৭৫ কোটি ৩৩ লাখ টাকা। এতে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ২,১৩২ কোটি ৮৮ লাখ টাকা, আর বাকি অর্থ আসবে বৈদেশিক ঋণ থেকে। খুলনা পয়ঃনিষ্কাশন প্রকল্পের উন্নয়নে ব্যয় হবে ২,৩৩৪ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৯২৯ কোটি ৪২ লাখ টাকা। বাকি অর্থের যোগান হবে ঋণ সহায়তা থেকে। আর রাজশাহী মহানগরীর পানি সরবরাহের নতুন প্রকল্পে ব্যয় করা হবে ৯৩ কোটি ৪৫ লাখ টাকা। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদেরকে চিন্তা করতে হবে স্থানীয় সরকারগুলো যেন ক্রমান্বয়ে স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা এই টাকা দিয়ে দিচ্ছি, আজকে তিনি রাজি হয়েছেন। আমরা আমাদের জাতীয় আমাদের যে কেন্দ্রীয় বা রাজস্ব আছে এখান থেকে দেবো, কিন্তু আলটিমেটলি এই টাকাটাকে ধীরে ধীরে আমরা দীর্ঘদিন এটা পারবো না, এটা আপনাদেরকে ম্যানেজ করতে হবে। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় হবে ২৩১ কোটি ৩৩ লাখ টাকা। আর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৯৩৮ কোটি ৭৩ লাখ টাকা। আমাদের মাঝে মাঝে দেখা যায় সমন্বয়ের ঘাটতি আছে, এটা বিশাল একটা ব্যাপার। সমন্বয় আরো জোরদার করার জন্য আমাদের সকলের উপরে তার তাগিদ আছে। তিনি বলছেন সাবধান, কোন সাবধান, এই সেচ প্রকল্পগুলো কিন্তু পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলে, একদিকে টান দিলে আরেকদিকে শুকায়। সাবধান এইসব প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন। আমার বাড়ি আমার খামার ও ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পোরেস প্রকল্পের অর্থ ব্যয়ের সক্ষমতা না থাকায় ২ প্রকল্পের খরচ কমানো হয়েছে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসিকে পুনর্বিন্যাসের পাশাপাশি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে। সকালে রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে এক মতবিনিময় সভায় এই কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম। বেসরকারি পাটকলগুলো লাভ দেখতে পারলেও বিজিএমসির আওতাধীন মিল বছরের পর বছর লোকসান করে যাচ্ছে। এর পেছনে অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে গত ৪৮ বছরে এ খাতে প্রায় ১০,৫০ কোটি টাকার লোকসান দিয়েছে সরকার। লোকসান কমাতে না পেরে কারখানাগুলো বন্ধ হয়ে যায় ১ জুলাই। এরপরই সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি এর মাধ্যমে কলগুলো চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। গঠন করা হয় টাস্ক ফোর্স। মত বিনিময় সভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, পিপিপি উদ্যোগের মাধ্যমে মিলগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনা সম্ভব হবে। গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ার মাধ্যমে মিলগুলোকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী রূপে পুনর্বিন্যস্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিএমসিকে নতুন করে ঢেলে সাজানোর কথাও বলা হয়। কমিটি কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে আগামী মাসের ভেতরে ঈদের পরপরই তারা তাদের সুপারিশ আমরা পাবো, সেই অনুযায়ী সরকার পদক্ষেপ নেবে। বিজেএমসিকে অবশ্যই বিজেএমসির কর্মকর্তা কর্মচারী কাঠামো পুনর্বিন্যাস করা হবে এবং সেটিকে যুগোপযোগী করা হবে।
অবসরপ্রাপ্ত ও কর্মরত শ্রমিকদের বকেয়া পরিশোধ ও গ্র্যাচুইটি সুবিধা দিতে সরকারি বাজেট থেকে 5,000 কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের বেতন ঈদের পর পরিশোধ করা হবে। বর্তমানে বিজিএমসির বকেয়া 4,800 কোটি টাকার বেশিও বলে জানানো হয়। শ্রমিকদের 24,886 জন প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা গ্র্যাচুইটি এবং সেই সাথে গ্র্যাচুইটির সর্বোচ্চ 27% হারে অবসায়ন সুবিধা একসাথে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকার বাজেট হতে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। নতুন মডেল পুনরায় চালু হলে বর্তমান শ্রমিকেরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একই সাথে এসব মিলে নতুন কর্মসংস্থানের সুযোগ হবে বলেও সভায় জানানো হয়। আমাদের ভালো অভিজ্ঞতা আছে কিছু আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 70% পর্যন্ত মূল্য ছাড় দিয়েও ঈদে পোশাক ও জুতার বাজারে ক্রেতা টানতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, করোনা এবং মূল্য ছাড়ের পরও গেল বছর কোরবানি ঈদের তুলনায় এবার বিক্রি কমেছে অন্তত 50 ভাগ। কোথাও 20, কোথাও 50, আবার কোথাও 70% মূল্য ছাড় দিয়েছেন দেশীয় ব্র্যান্ডের পোশাকের শোরুমগুলো। ঈদে ক্রেতা আকৃষ্ট করতেই এই আয়োজন। তবে এমন আকর্ষণীয় মূল্য ছাড়ের পরেও আশানুরূপ ক্রেতা মিলছে না। গেল বছর কোরবানির ঈদে শোরুমগুলো জমজমাট থাকলেও এবার অনেকটাই ফাঁকা। একই অবস্থা রাজধানী ব্র্যান্ডের জুতার শোরুমগুলোতেও। করোনার কারণে এই অবস্থা বলছেন বিক্রেতারা। এখানে আপ টু 50% ডিসকাউন্ট দিয়েছি, কিন্তু আশানুরূপ কাস্টমার আমরা পাচ্ছি না। যেটা আমাদের টার্গেট ছিল সেটা হচ্ছে না। গত বছর তুলনায় এই বছরে 50% কাস্টমার আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা সেলও দিয়েছি, তারপরেও কাস্টমার আশানুরূপ না, মানে কাস্টমার কম। ক্রেতারা বলছেন প্রয়োজনীয় পোশাক ও জুতা কিনতেই আসছেন তারা। আমাদের আশাটা ঈদের জন্য না, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সবসময় লাগে সেজন্যই আসা আর কি। যদিও কিছু কিছু দোকান ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু তাতেও আমার মূল বাজেটের বাইরে গিয়ে আমাকে কেনাকাটা করতে হচ্ছে। এটা কি ঈদের কেনাকাটা বলা যায় না। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, স্যান্ডেল প্রয়োজনীয় ছিল, বাট আসলে কালেকশন সেরকম নাই। শপিং মলগুলোতে মাস্ক পরলেও সামাজিক দূরত্ব বজায় থাকছে না বলে অভিযোগ ক্রেতাদের। আমি আসলে এখানে কেনাকাটা করতে এসে যেটা খেয়াল করলাম যে সোশ্যাল ডিস্টেন্সিংটা তো মেনটেন করা হচ্ছেই না। সামাজিক দূরত্বের যেটা বাস্তবতা সেটা আসলে মানুষের ওই একসাথে সব মানুষ যখন উঠছে নামছে তখন অতটা মানা হচ্ছে না। এবারের ঈদের পোশাক ও জুতার দোকানগুলোর তুলনায় মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের দোকানে ভিড় ছিল তুলনামূলক বেশি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের বাকি মাত্র 3 দিন। দেশে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। এবারে কোরবানির পশুর বেচাকেনা নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, বগুড়ায় কোরবানির পশু বেচাকেনা কেমন দেখছেন এবং এবারে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? পশুর দাম আসলে অন্যান্য বারের চাইতে অনেকটাই কম, বিশেষ করে গরুর দাম 15 থেকে 20,000 টাকা কম অন্যান্য বারের চাইতে, এরকমটি দাবি হচ্ছে এখানকার বিক্রেতাদের। তো সেই দিক থেকে চিন্তা করলে যারা ক্রেতা আছে তারা আবার বেশ সন্তুষ্টির মধ্যেই আছে এটি বলা যায়। আমি এখন আছি কাহালুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে। এখানে গরুর হাট বসেছে সকাল থেকেই। আমরা এখানে যেটি দেখেছি যে বেশ ভালো রকমের ক্রেতা ছিল সকাল থেকেই। এখন একেবারেই সন্ধ্যার মুখে একটু ক্রেতার সংখ্যাটা একটু হলেও কম মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আমরা যতটুকু এখানে জেনেছি যে সকাল থেকে বেশ ভালো ছিল এবং ক্রেতারা যারা কিনেছে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে যে তারা তাদের যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী তারা কিনতে পেরেছে। আর এখানকার অন্যান্য যে হাটগুলো আছে সেগুলোতেও আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জেনেছি একই রকম অবস্থা। তবে এবার যে কম দাম বলা হচ্ছে বিক্রেতাদের তরফ থেকে, এটির কারণ বন্যা এবং করোনা দুই পরিস্থিতি মিলিয়ে আসলে এই কম হয়েছে। জানেন যে করোনার পাশাপাশি এবার বগুড়ায় বেশ ভালো রকমের বন্যা হয়েছে, যার কারণে খাবার এবং গরুর যে রাখার জায়গা সেটির সংকট দেখা দিয়েছিল প্রচণ্ডভাবে। তো অনেকেই বাধ্য হয়েছেন, এখনও বন্যা কবলিত আছে অনেক অঞ্চল বগুড়ার, বিশেষ করে সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা এই অঞ্চলগুলো। তো এই অঞ্চলের যেসব খামারিরা আছেন, বিশেষ করে চরাঞ্চলে যারা এই কুরবানির জন্য গরু লালন পালন করছিলেন, তারা অনেকটাই বাধ্য হয়েছেন গরুগুলো অল্প দামে ছেড়ে দিতে, কম দামে ছেড়ে দিতে, কারণ এখনও তীব্র সংকট আছে আমরা যতটুকু জেনেছি খাবার এবং বাসস্থানের। তো এই কারণে কম, তো ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে অবশ্যই সেটি একটি ভালো জিনিস। তবে আমাদেরকে জানাবেন যে বারবার অভিযোগ আসছে যে হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তো বগুড়ার হাটের কি অবস্থা দেখছেন? সেটি বলার চেষ্টা করছিলাম।
প্রত্যেকটি যে এন্ট্রান্স যেটা হাটের সেই হাটের এন্ট্রান্সগুলোতে সাবান পানির ব্যবস্থা রাখা হয়েছে আমি দেখেছি, কিন্তু স্বাস্থ্যবিধি সেটি মানার যে প্রবণতা সেটি ক্রেতা বা বিক্রেতা দুই দলের মাঝেই আমি কম দেখেছি। মাস্ক অনেকেরই মুখে নেই, বিশেষ করে যারা বিক্রেতা আছেন, যারা গরুর ব্যবসায়ী আছেন, তাদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। তারা হয়তো কেউ কোমরে গুজে রেখেছেন, কেউ পকেটে রেখেছেন, জিজ্ঞেস করলে তারপরে হয়তো পড়ছেন। এরকমটি আমরা আসলে গত কয়েকদিন ধরেই যেরকমটি দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমগুলোতে, সেই অবস্থার বাহিরে কিন্তু বগুড়ার মানুষজনও নয়। তবে ক্রেতারা চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে চলার, এই বিষয়ে তাদের অভিযোগেরও অন্ত নেই যে তারা আছেন মাস্ক পরে, বিক্রেতারা নেই। আবার সামাজিক বিষয়টি হচ্ছে হাটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা ও জাল টাকা রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, নিরাপত্তার জন্য কিছু আনসার এবং গ্রাম পুলিশ মোতায়েন করা আছে, কিন্তু জাল টাকা আর নিরূপণের জন্য যেটি বলা হচ্ছিল যে প্রতিটি ব্যাংকের বুথ থাকবে, সেটি কিন্তু আমাদের চোখে সেভাবে পড়েনি। এবং যেটি আছে সেগুলো আসলে খুব মানে কি বলবো, যে এত বেশি পরিমাণে লোড এখানে ক্রেতা বিক্রেতা যে তাদেরকে আসলে হিমশিম খেতে হচ্ছে। এখানকার যে বড় বড় হাটগুলো আছে সেখানেও কয়েকটি ব্যাংকের যে সাময়িক বুথ যে জাল টাকা শনাক্তকরণের সেটি আছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু সব জায়গাতেই একই অবস্থা যে ক্রেতা বা বিক্রেতার তুলনায় সেই সংখ্যাটা আসলে খুবই কম, যার কারণে যারা কাজ করছেন এই জাল টাকা নিরূপণে তাদের আসলে খুবই হিমশিম খেতে হচ্ছে এই বিষয়টি নিয়ে। তো বগুড়া থেকে এই ছিল সব শেষ অবস্থা। বগুড়ার কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী। করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় বেক্সিমকো গ্রুপের সাফল্য তুলে ধরে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের দৈনিক নিক্কেই এশিয়ান রিভিউ। প্রতিবেদনে করোনার ওষুধের পাশাপাশি সুরক্ষা সামগ্রী তৈরির জন্য বেক্সিমকো গ্রুপের প্রশংসা করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রথম ওষুধ কোম্পানি হিসেবে কোভিড-19 চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ওষুধের প্রথম জেনেরিক সংস্করণ তৈরি এবং রপ্তানি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়াও নিজ দেশে রেমডেসিভির জেনেরিক কপি বেমিসিভির উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত বেক্সিমকো ফার্মা নাইজেরিয়া, আজারবাইজান, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও পাকিস্তানে বেমিসিভি বিক্রি করেছে। পাশাপাশি বেক্সিমকো গ্রুপ বড় অঙ্কের মেডিকেল সুরক্ষা সামগ্রী রপ্তানি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, গত মে মাসে যুক্তরাষ্ট্রে প্রায় 65 লাখ মেডিকেল গাউন সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বাংলাদেশের চাহিদা মেটাতে মাসে প্রায় 5 কোটি মাস্ক, গাউন ও অন্যান্য সুরক্ষা সামগ্রী উৎপাদন করছে বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইউনিট। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থিত পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখায় বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত লেনদেন চালু থাকবে। একই সঙ্গে ঈদের আগের দিন 31 জুলাই শুক্রবার এই শাখাগুলো খোলা রাখা হবে। কোরবানির পশু ব্যবসায়ীদের লেনদেনের সুবিধায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, হাটগুলোতে অনেক ব্যবসায়ী আসেন এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়, তাই আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই কারণে বিশেষ ব্যবস্থায় 30 জুলাই পর্যন্ত বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত হাটগুলোর জন্য ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। 31 জুলাই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমও চালু রাখতে বলা হয়েছে। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে বিশেষ বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনেরও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের পরিমাণ বাড়ছে। তবে এখনও স্বাভাবিক আছে আন্তঃব্যাংক লেনদেনে স্বল্প সময়ের জন্য ধার করা টাকার সুদের হার বা কল মানি রেট। কেন্দ্রীয় ব্যাংকের সার্বক্ষণিক নজরদারির কারণে নগদ টাকার চাহিদা থাকলেও কল মানি রেট বাড়ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পর্যাপ্ত অর্থ থাকায় উদ্বেগের কোনো কারণ নেই বলে মনে করছেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে কল মানি রেট সর্বোচ্চ 4.32% পর্যন্ত ওঠে। না, এটা অলমোস্ট সেম, খুব বেশি নাই, মার্কেটে সারপ্লাস আছে, ফলে তেমন বাড়ছে না কল মানি রেট। প্রণোদনা প্যাকেজের আওতায় কটেজ, মাইক্রো, ক্ষুদ্র শিল্প খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া ঋণের গ্যারান্টি দিবে বাংলাদেশ ব্যাংক। এই জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হয়েছে। এর আওতায় এই খাতে বিতরণ করা ঋণ আদায় না হলে কেন্দ্রীয় ব্যাংক মূল ঋণের সর্বোচ্চ 80% পর্যন্ত পরিশোধ করবে। কেন্দ্রীয় ব্যাংকের SME অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ থেকে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, 20,000 কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় কেবলমাত্র CMSE খাতের চলতি মূলধন ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টির সুবিধা দেওয়া হবে। যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 10% বেশি, তার এই সুবিধা পাবে না। তবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই বিধি নিষেধ প্রযোজ্য হবে না।
আগ্রহী তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আলোচ্য ক্রেডিট গ্যারান্টি সুবিধার জন্য নির্ধারিত নীতিমালা মেনে কেন্দ্রীয় ব্যাংকের সিজিএস ইউনিটের সঙ্গে চুক্তি করতে হবে। এর বিপরীতে সিজিএস ইউনিট থেকে পোর্টফোলিও গ্যারান্টি দেওয়া হবে। এবারে শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। অন্যদিকে সূচক বাড়লেও লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই মূল্য সূচকের উত্থান পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 11.16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4156 পয়েন্টে। আগের কার্যদিবসের চেয়ে মাত্র 7 কোটি টাকা বেড়ে আজ হাতবদল হয়েছে 444 কোটি 60 লাখ টাকা। লেনদেনে অংশ নেয় 350টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 115টির, কমেছে 57টির এবং দর অপরিবর্তিত রয়েছে 178টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, দ্বিতীয় ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে জিকিউ বলপেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 37.97 পয়েন্ট, লেনদেন 7 কোটি 22 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে 111 টাকা 40 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 101 টাকা 64 পয়সায়। অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। দর বেড়েছে কুইতি দিনারের, বিনিময় হয়েছে 279 টাকা 2 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 20 টাকা 10 পয়সায়। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।